ত্রয়োদশ পর্ব। স্বামী আবার বিবাহ করিতেছেন। সেদিন দাদার মুখে এই সংবাদ শুনিবার পরে কি করি, কোথায় পালাই, এমনই যখন তাহার মানসিক অবস্থা, সেই সময়ই দাদার শাশুড়ির সঙ্গে তীর্থে যাইবার প্রস্তাবে সে বিনা বাক্য ব্যয়ে যাইতে সম্মত হইয়াছিল। কুঞ্জর শাশুড়ি কুসুমকে নিতান্তই দাসীর মতো সঙ্গে লইয়া গিয়াছিলেন এবং সেই মতো ব্যবহারও করিয়াছিলেন, কিন্তু এসব ছোটোখাটো বিষয়ে মনোনিবেশ করিবার সামর্থ্য কুসুমের ছিল না। নলডাঙায় ফিরিয়া যখন সে বাড়ি আসিতে চাইল এবং তিনি সাপের মতো গর্জন করিয়া বলিলেন, খ্যাপার মতো কথা বলো না বাছা, আমাদের বড়লোকদের শত্রুর পদে পদে, তুমি সমত্ব মেয়ে, সেখানে একলা পড়ে থাকলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। তখনও কুসুম প্রতিবাদ করে নাই। তিনি ক্ষণেক পরে কহিলেন, ইচ্ছে হয় দাদার সঙ্গে যাও, ঘরদোর দেখে দাদার সঙ্গেই ফিরে এসো, একলা তোমার কিছুতেই থাকা হবে না, তা বলে দিচ্ছি। কুসুম তাহাতেই রাজি হইয়া কাল সন্ধ্যায় ঘরদোর দেখিতে আসিয়াছিল। আজ চরণ প্রভৃতি চলিয়া যাইবার ঘণ্টা দুই পরে কুঞ্জনাথ জমিদারি চালে সারা গ্রামটা ঘুরিয়া ফিরিয়া আসিল। স্নানাহার করিয়া নিদ্রা দিল এবং বেলা পড়িলে বোনকে লইয়া শ্বশুর বাড়ি ফিরিবার আয়োজন করিল। কুসুম ঘরদোরে চাবি দিয়া নিঃশব্দে গাড়িতে গিয়া বসিল। সে জানিত দাদা ইহাদের প্রতি প্রসন্ন নয়, তাই সকালের কোনো কথা প্রকাশ করিল না। কুঞ্জর স্ত্রীর নাম ব্রজেশ্বরী। সে যেমন মুখরা তেমনই কলহপটু। বয়স এখনো 15 পূর্ণ হয় নাই, কিন্তু তাহার কথার বাঁধনি ও বিষের জ্বলনে তাহার মাকেও হার মানিয়া চোখের জল ফেলিতে হইত। এই ব্রজেশ্বরী কুসুমকে কি জানি কেন চোখের দেখা মাত্রই ভালোবাসিয়া ফেলিয়াছিল। বলা বাহুল্য, মা তাহাতে খুশি হন নাই এবং মেয়ের চোখের আড়ালে টিপিয়া টিপিয়া তাহাকে যা তা বলিতে লাগিলেন। বাড়ির সম্মুখেই পুষ্করিণী। 3-4 দিন পরে একদিন সকালে সে কতগুলা বাসন লইয়া ধুইয়া আনিতে যাইতেছিল। ব্রজেশ্বরী ঘর হইতে বাহির হইয়াই সুতীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করিল, হ্যাঁ ঠাকুরজি, মা তোমাকে টাকা মাইনে দেবে বলে এনেছে গা? মা অদূরে ভাঁড়ারের সম্মুখে বসিয়া কাজ করিতেছিলেন। মেয়ের তীব্র শ্লেষাত্মক প্রশ্ন শুনিয়া বিস্ময় ক্রোধে গর্জিয়া উঠিলেন। এ তোর কিরকম কথা ছিরিলা? মানুষ আপনার জনকে কি মাইনে দিয়ে ঘরে আনে? মেয়ে উত্তর দিল, আপনার জন আমার, তোমার এ কে যে দুঃখী মানুষকে দিয়ে দাসীবৃত্তি করিয়ে নেবে, মাইনে দেবে না? প্রত্যুত্তরে মা দ্রুত পদে কাছে আসিয়া কুসুমের হাত হইতে বাসনগুলা এক টানে ছিনাইয়া লইয়া নিজেই পুকুরে চলিয়া গেলেন। কুসুম হতবুদ্ধির ন্যায় দাঁড়াইয়া রহিল। ব্রজেশ্বরী তাহার মুখের দিকে চাহিয়া মুখ টিপিয়া হাসিয়া তা যাক বলিয়াই ঘরে চলিয়া গেল। ইহার পর 2-3 দিন তিনি কুসুমকে লক্ষ্য করিয়া বেশ রাগ ঝাল করিলেন, কিন্তু অকস্মাৎ একদিন তাহার ব্যবহারের পরিবর্তন দেখিয়া ব্রজেশ্বরী আশ্চর্য হইল। কাল রাত্রে শরীর ভালো নাই বলিয়া কুসুম খায় নাই। আজ সকালে গৃহিণী স্নানান্নিক করিয়া খাইয়া লইবার জন্য তাহাকে পীড়াপিড়ি করিতে লাগিলেন। ব্রজেশ্বরী কাছে আসিয়া চুপি চুপি কহিল, মা ভোল ফেরালেন কেন, তাই ভাবছি ঠাকুরজি। কুসুম চুপ করিয়া রহিল, কিন্তু মেয়ে মাকে বেশ চিনিত, তাই দুদিনেই এই অকস্মাৎ পরিবর্তনের কারণ সন্দেহ করিয়া মনে মনে আগুন হইয়া উঠিল। গোবর্ধন বলিয়া গৃহিণীর এক বোনপো ছিল। সে অপরিমিত তাড়ি ও গাঁজা গুলি খাইয়া চেহারাটা এমন করিয়া রাখিয়াছিল যে বয়স 35 কি 65 তাহা ধরিবার জো ছিল না। কেহ মেয়ে দেয় নাই বলিয়া এখনো অবিবাহিত। বাড়ি ও পাড়ায় পূর্বে কদাচিৎ দেখা মিলিত, কিন্তু সম্প্রতি কোনো অজ্ঞাত কারণে মাসিমার প্রতি তাহার ভক্তি ভালোবাসা এতই বড় হইয়া উঠিল যে প্রত্যহ যখন তখন মাসিমা বলিয়া হাজির হইয়া তাহার ঘরে বসিয়া বহুক্ষণ ধরিয়া কথাবার্তা ও আদেশ উপদেশ গ্রহণ করিতে লাগিল। আজ অপরাহ্নে
ব্রজেশ্বরী কুসুমকে লইয়া পুকুরে গা ধুইতে গিয়াছিল। জলে নামিয়া ঘাটের অদূরে একটা ঘন কামিনী ঝাড়ের প্রতি হঠাৎ নজর পড়ায় দেখিল তাহার আড়ালে দাঁড়াইয়া গোবর্ধন এক দৃষ্টে চাহিয়া আছে। তখন আর কিছু না বলিয়া কোনো মতে কাজ সারিয়া বাড়ি ফিরিয়া দেখিল সে উঠানের উপর দাঁড়াইয়া মাসির সহিত কথা কহিতেছে। কুসুম আকণ্ঠ ঘুমটা টানিয়া দ্রুত পদে পাশ কাটাইয়া ঘরে চলিয়া গেল। ব্রজেশ্বরী কাছে আসিয়া প্রশ্ন করিল, আচ্ছা গোবর্ধন দাদা, আগে কোনো কালে তোমাকে তো দেখতে পেতাম না, আজকাল হঠাৎ এমন সদয় হয়ে উঠেছ কেন বলো তো? বাড়ির ভেতরে আসা যাওয়াটা একটু কম করে ফেলো। গোবর্ধন জানিত না সে তাহাকে দেখিতে পাইয়াছিল, কিন্তু এই প্রশ্নের ভাবে উৎকণ্ঠায় শশব্যস্ত হইয়া উঠিল, জবাব দিতে পারিল না। কিন্তু মা অগ্নিমূর্তি হইয়া চোখ রাঙা করিয়া চেঁচাইয়া উঠিলেন, আগে ওর ইচ্ছে হয়নি তাই আসেনি, এখন ইচ্ছে হয়েছে আসছে, তোর কি? মেয়ে রাগ করিল না, স্বাভাবিক কণ্ঠে বলিল, এই ইচ্ছেটাই আমি পছন্দ করি নে। আমার নিজের জন্য তত বলি নে মা, কিন্তু আমার ননদ রয়েছে, পরের মেয়ে, তা তো মনে রাখতে হবে। মা সপ্তমে চড়িয়া উত্তর করিলেন, পরের মেয়ের জন্য কি আমার আপনার বোনপো ভাইপোর পর হয়ে যাবে? না বাড়ি ঢুকবে না। তাছাড়া এই পরের মেয়েটি কি পর্দার বিবি, না কারুর সামনে বার হন না? হলো ও যেমন করে বার হতে জানে তা দেখলে আমাদের বুড়ো মাগিদের পর্যন্ত লজ্জা হয়। ব্রজেশ্বরী বুঝিল মা কি ইঙ্গিত করিয়াছেন, তাই সে থামিয়া গেল। তাহার মনে পড়িল এই কুসুমেরই কত কথা, কত ভাবে, কত ছাঁদে সে দুদিন আগে মায়ের সহিত আলোচনা করিয়াছে, কিন্তু তখন আলাদা কথা ছিল, এখন সম্পূর্ণ আলাদা কথা দাঁড়াইয়াছে। তখন কুসুমকে সে ভালোবাসে নাই, এখন বাসিয়াছে, এবং এ ধরনের ভালোবাসা ভগবানের আশীর্বাদ ব্যতীত দেওয়াও যায় না, পাওয়াও যায় না। ব্রজেশ্বরী যাইবার জন্য উদ্যত হইয়া গোবর্ধনের মুখের পানে তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল, গোবর্ধন দাদা, ভারী লজ্জার কথা ভাই, মুখ ফুটে বলতে পারলুম না, কিন্তু আমি দেখেছি। দাদার মতো আসতে পারো তো এসো, না হলে তোমার অদৃষ্টে দুঃখ আছে, সে দুঃখ মাও ঠেকাতে পারবে না, তা বলে দিচ্ছি, বলিয়া নিজের ঘরে চলিয়া গেল। মা কহিলেন, কি হয়েছে রে গোবর্ধন? গোবর্ধন মুখ রাঙা করিয়া বলিল, তোমার দিবি মাসি, আমি জানি নে কোন শালা ঝোপের ভিতর, মাইরি বলছি, একটা দাঁতন ভাঙতে, জিজ্ঞেস করবে চলো ময়রাদের দোকানে, আসুক ও আমার সঙ্গে ও পাড়ায়, ভজিয়ে দিচ্ছি, ইত্যাদি বলিতে বলিতে গোবর্ধন সরিয়া পড়িল। ব্রজেশ্বরী কাপড় ছাড়িয়া কুসুমের ঘরে গিয়া দেখিল তখনও সে ভিজা কাপড়ে স্তব্ধ হইয়া জানালা ধরিয়া দাঁড়াইয়া বাহির দিকে চাহিয়া আছে। পদশব্দে মুখ ফিরাইয়া রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, কেন বউ, আমার কথায় তুমি কথা কইতে গেলে? আমাকে কি তুমি এখানেও টিকতে দেবে না? আগে কাপড় ছাড়ো, তারপর বলছি, বলিয়া সে জোর করিয়া তাহার আর্দ্র বস্ত্র পরিবর্তন করিয়া দিয়া কহিল, অন্যায় আমি কোনো মতেই সইতে পারিনি ঠাকুরজি, তা তোমার জন্যই হোক আর আমার জন্যই হোক। ও হতভাগাকে আমি বাড়ি ঢুকতে দেব না, ওর মতলব আমি টের পেয়েছি। জননীর কথাটা সে লজ্জায় উচ্চারণ করিতে পারিল না। কুসুম কাঁদো কাঁদো হইয়া বলিল, মতলব যার যাই থাক বৌদি, তোমার দুটি পায়ে পড়ি, আমার কথা নিয়ে কথা কই আর আমাকে বিপদে ফেলো না। ব্রজেশ্বরী কহিল, কিন্তু আমি বেঁচে থাকতে বিপদ হবে কেন? কুসুম প্রবল বেগে মাথা নাড়িয়া কহিল, হবেই, চোখে দেখছি হবে। কপালে সজোর আঘাত করিয়া কহিল, এই হতভাগা কপালকে যেখানে নিয়ে যাব সেইখানেই বিপদ সঙ্গে সঙ্গে যাবে। বোধ করি স্বয়ং ভগবানও আমাকে রক্ষা করতে পারেন না, বলিয়া কাঁদিতে লাগিল। ব্রজেশ্বরী সস্নেহে তাহার চোখ মুছাইয়া দিয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, বোধ করি নিতান্ত মিথ্যে বলনি। রাগ করো না ভাই, কিন্তু শুধু কপালের দোষ দিলে হবে কেন? তোমার নিজের দোষ কম নয় ঠাকুরজি। কুসুম তাহার মুখের পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, আমার নিজের দোষ কি? আমার ছেলেবেলার ঘটনা সব শুনেছ তো? শুনেছি, কিন্তু সে আগা গোড়া মিথ্যা। সমস্ত জেনে শুনে
এ স্ত্রী মানুষ তুমি, সিঁদুর পরো না, নোয়া হাতে রাখো না, স্বামীর ঘর করো না, এ কপালের দোষ না তোমার নিজের দোষ ভাই? তখন না হয় জ্ঞান বুদ্ধি ছিল না, এখন হয়েছে তো। তুমি বলো, কোন সধবা কবে বিধবার বেশে থাকে? সমস্তই জানি বউ, কিন্তু আমি সিঁদুর নোয়া পড়ে থাকলেই তো লোকে শুনবে না। কে আমার স্বামী, কে তার সাক্ষী, তিনি বা আমাকে শুধু ঘরে নেবেন কেন? কুসুম প্রশ্ন করিল। ব্রজেশ্বরী বিস্ময়ে অবাক হইয়া গিয়া বলিল, সে কি কথা ঠাকুরজি, এর চেয়ে বেশি প্রমাণ কবে কোন জিনিসের হয়ে থাকে? তুমি কি কিছুই শোনোনি? ওই কথা নিয়ে কি কাণ্ড নন্দ জ্যাঠার সঙ্গে এই বাড়িতেই হয়ে গেল। একটুখানি চুপ করিয়া পরক্ষণেই বলিয়া উঠিল, কেন, তোমার দাদা তো সমস্ত জানেন, তিনি বলেননি? আমি মনে করেছি তুমি সমস্ত জেনে শুনেই এখানে এসেছ, তাই পাছে রাগ করো, মনে দুঃখ পাও, সেই জন্যে কোনো কথা বলিনি, চুপ করেই আছি। বরং তুমি এসেছো বলে প্রথম দিন তোমার উপর আমার রাগ পর্যন্ত হয়েছিল। কুসুম উদ্বেগে অধীর হইয়া বলিল, আমি কিছু শুনিনি বউ, কি হয়েছিল বলো। ব্রজেশ্বরী নিঃশ্বাস ফেলিয়া বলিল, বেশ, যেমন ভাই তেমনি বোন। ঠাকুর জামাইয়ের সঙ্গে নন্দ জ্যাঠার মেয়ের যখন সম্বন্ধ হয়, তখন তোমরা পশ্চিমে ছিলে, তখন তোমার দাদাই অত হাঙ্গামা বাঁধালে, আর শেষে সেই চুপ করে আছে। আমার শাশুড়ির কথা, তোমাদের কথা, ওদের কথা সমস্তই ওঠে, তখন নন্দ জ্যাঠা অস্বীকার করেন, পাছে তার মেয়ের সম্বন্ধ ভেঙে যায়। তারপরে ঠাকুরবাড়ির বড় বাবাজিকে ডেকে আনা হয়, তিনি মীমাংসা করে দেন। সমস্ত মিথ্যে, কারণ একে তো তাকে না জানিয়ে, তার অনুমতি না নিয়ে আমাদের সমাজে এ সকল কাজ হতেই পারে না। তাছাড়া তিনি নন্দ জ্যাঠাকে হুকুম দেন যে এ কাজ করিয়েছিল তাকে হাজির করিয়ে দিতে। তখনই তাকে স্বীকার করতে হয় কণ্ঠী বদলের কথা হয়েছিল মাত্র, কিন্তু হয়নি। কুসুম আশঙ্কায় নিঃশ্বাস রোধ করিয়া বলিয়া উঠিল, হয়নি বউ, আমি মনে মনে জানতুম, কিন্তু আমার কথাই বা এত উঠল কেন? ব্রজেশ্বরী হাসিয়া বলিল, তোমার দাদার একটুখানি বাইয়ের ছিট আছে কি না, তাই। অপর কেউ হয়তো চক্ষু লজ্জাতেও এত গণ্ডগোল করতে চাইতো না, কিন্তু ওর তো সে বালাই নেই, তাই চতুর্দিকে তোল পার করতে লাগলেন। আমার বোনের যখন কোনো দোষ নেই, মা যখন সত্যি তার কণ্ঠী বদল দেননি, তখন কেন ঠাকুর জামাই তাকে নিয়ে ঘর করবে না, কেন আবার বিয়ে করবে, আর কেনই বা নন্দ জ্যাঠা তাকে মেয়ে দেবে? কুসুম লজ্জায় কণ্টকিত হইয়া বলিল, ছি ছি, তারপরে? ব্রজেশ্বরী কহিল, তারপরে আর বেশি কিছু নেই। আমার শাশুড়ি ঠাকুরন আর নন্দ জ্যাঠাইমা এক গায়ের মেয়ে, রাগে দুঃখে লজ্জায় অভিমানে তোমাকে নিয়ে এইখানেই আসেন, তার ছেলের সঙ্গেই কথা হয়, কিন্তু হতে পায়নি। আচ্ছা ঠাকুরজি, ঠাকুর জামাই নিজেও তো সব কথা শুনে গেছেন, তিনিও কি কোনো ছলে জানাননি? আগে শুনেছিলাম তোমার জন্য তিনি নাকি। কুসুম মুখ ফিরাইয়া লইয়া বলিল, বউ, সেদিন হয়তো তিনি তাই বলতেই এসেছিলেন। ব্রজেশ্বরী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কোন দিন, সম্প্রতি এসেছিলেন? কুসুম কহিল, হ্যাঁ, আমরা যেদিন এখানে আসি সেদিন সকালে। ব্রজেশ্বরী জিজ্ঞাসা করিল, তারপরে? কুসুম কহিল, আমার দুর্ব্যবহারে না বলেই ফিরে যান। ব্রজেশ্বরী মুখ টিপিয়া হাসিয়া কহিল, কি করেছিলে, কুঞ্জে ঢুকতে দাওনি, না কথা কওনি? কুসুম জবাব দিল না, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। ব্রজেশ্বরীও আর কোনো প্রশ্ন করিল না। সন্ধ্যার আঁধার ঘনাইয়া আসিতেছিল। চারিদিকে শাঁখের শব্দে সে চকিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, তুমি একটু বসো ভাই, আমি সন্ধ্যা দিয়ে একটা প্রদীপ জেলে আনি, বলিয়া চলিয়া গেল। কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া দেখিল কুসুম সেইখানে উপুর হইয়া পড়িয়া গুমরিয়া গুমরিয়া কাঁদিতেছে। প্রদীপ যথাস্থানে রাখিয়া দিয়া কুসুমের পাশে আসিয়া বসিল এবং তাহার মাথার উপর একটা হাত রাখিয়া অনেকক্ষণ নীরব থাকিয়া আস্তে আস্তে বলিল, সত্যই কাজটা ভালো করনি দিদি। অবশ্য কি করেছিলে তা আমি জানি নে, কিন্তু মনে যখন জানো তিনি কে আর তুমি কে, তখন তার অনুমতি ভিন্ন তোমার কোথাও যাওয়া উচিত হয়নি। কুসুম মুখ তুলিল না, চুপ করিয়া শুনিতে লাগিল।
ব্রজেশ্বরী কহিল, তোমাদেরই কথা তোমারই মুখ থেকে যতদূর শুনেছি, আমার তেমন অবস্থা হলে পায়ে হেঁটে যাওয়া কি ঠাকুরজি? যদি হুকুম দিতেন সারা পথ নাক্ষর দিয়ে যেতে হবে, আমি তাই যেতুম। কুসুম পূর্ববৎ থাকিয়াই এবার অস্ফুটে বলিল, বউ, মুখে বলা যায় বটে, কিন্তু কাজে করা শক্ত। ব্রজেশ্বরী কহিল, কিছু না, গেলে স্বামী পাবো, ছেলে পাবো, তার ভাত খেতে পাবো, এত পাওয়ার কাছে মেয়ে মানুষের শক্ত কাজ কি দিদি? তাও যদি না পাই তবু ফিরে আসতুম না, তাড়িয়ে দিলেও না। গায়ে তো আর হাত দিতে পারতেন না, তবে আর ভয়টা কি? বড়জোর বলতেন তুমি যাও, আমিও বলতুম তুমি যাও, জোর করে থাকলে কি করতেন তিনি? তাহার কথা শুনিয়া এত দুঃখেও কুসুম হাসিয়া ফেলিল। ব্রজেশ্বরী কিন্তু এ হাসিতে যোগ দিল না, সে নিজের মনের কথাই বলিতেছিল, হাসাইবার জন্য, সান্ত্বনা দিবার জন্য বলে নাই। অধিকতর গম্ভীর হইয়া কহিল, সত্যি বলছি ঠাকুরজি, কারো মানা শুনো না, যাও তাঁর কাছে, এমন বিপদের দিনে স্বামী পুত্রকে একা ফেলে রেখো না। ব্রজেশ্বরীর এই আকস্মিক কণ্ঠস্বরের পরিবর্তনে কুসুম সব ভুলিয়া ধরফর করিয়া উঠিয়া বসিয়া বলিল, বিপদের দিন কেন? ব্রজেশ্বরী বলিল, বিপদের দিন বই কি, অবশ্য তাঁরা ভালো আছেন, কিন্তু বারলে সেই যে ওলা ওঠা শুরু হয়েছিল, তোমার দাদা এখনই বললেন, এখন নাকি ভয়ানক বেড়েছে, প্রত্যহ 10 জন 12 জন করে মারা পড়ছে। ছিছি, ও কি করো, পায়ে হাত দিও না ঠাকুরজি। কুসুম তাহার 2 পা চাপিয়া ধরিয়া কাঁদিয়া উঠিল। বৌদি, আমার চরণকে তিনি দিতে এসেছিলেন, আমি নিইনি, আমি কিছু শুনিনি বৌদি। ব্রজেশ্বরী বাধা দিয়া বলিল, বেশ, এখন শুনলে তো, এখন গিয়ে তাকে নাও গে। কুসুম জিজ্ঞাসা করিল, কি করে যাব? ব্রজেশ্বরী কি বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ পিছনে শব্দ শুনিয়া ঘাড় ফিরাইয়া দেখিল, দৌড় ঠেলিয়া চৌকাঠের ওদিকে মা দাঁড়াইয়া আছেন। চোখাচোখি হইতেই তীব্র শ্লেষের সহিত বলিলেন, ঠাকুরজি ঠাকুরনকে কি পরামর্শ দেয়া হচ্ছে শুনি? ব্রজেশ্বরী স্বাভাবিক স্বরে কহিল, বেশ তো মা, ভেতরে এসো বলছি। তোমার কিন্তু কোনো ভয়ের কারণ নেই মা, আপনার লোককে কেউ খারাপ মতলব দেয় না, আমিও দিচ্ছি নে। মা বহুক্ষণ হইতেই অন্তরে পুড়িয়া মরিতেছিলেন, জ্বলিয়া উঠিয়া বলিলেন, তার মানে আমি লোকজনকে কুমতলব দিয়ে থাকি? না, তখনই জানি ও কালামুখী যখন ঘরে ঢুকেছে তখন এ বাড়িও ছাড়খাড় করবে। সাধে কি কুঞ্জনাথ ওকে দুটি চোখে দেখতে পারে না, এই স্বভাবরীতির গুণে? মেয়েও তেমনি শক্ত করিয়া কি একটা জবাব দিতে যাইতেছিল, কিন্তু কুসুমের হাতের চিমটি খাইয়া থামিয়া বলিল, সেই জন্যই কালামুখীকে বলছিলুম, যা শ্বশুর ঘর করগে যা, থাকিস না এখানে। শ্বশুরবাড়ির নামে মা তাম্বুল রঞ্জিত অধর প্রসারিত ও তিলক সেবিত নাসিকা কুঞ্চিত করিয়া বলিলেন, বলি কোন শ্বশুর ঘরে ঠাকুরজিকে পাঠিয়ে দিচ্ছিস লো, নন্দবষ্ট? এবার ব্রজেশ্বরী ধমক দিয়া উঠিল, সমস্ত জেনে ন্যাকাশে যে খামোকা মানুষকে অপমান করো না। শ্বশুর ঘর মেয়ে মানুষের 10-20টা থাকে না যে আজ নন্দবষ্টমের নাম করবে, কাল তোমার গোবর্ধনের বাপের নাম করবে, আর তাই চুপ করে শুনতে হবে। মেয়ের নিষ্ঠুর স্পষ্ট ইঙ্গিতে মা বারুদের মতো ফাটিয়া পড়িয়া চিৎকার করিয়া উঠিলেন, হতভাগী মেয়ে হয়ে তুই মায়ের নামে এত বড় অপবাদ দিস? মেয়ে বলিল, অপবাদ হলেও বাঁচতুম মা, এ যে সত্য কথা। মায়েরই বলছি মা, তোমাদের মতো 2-1টি বৈষ্ণব মেয়েদের গুণে আমার বরং হাঁড়ি মুচি বলে পরিচয় দিতে ইচ্ছা করে, কিন্তু বৈষ্ণব বলতে মাথা কাটা যায়। থাক, চেঁচামেচি করো না, যদি অপবাদ দিয়েছি বলেই তোমার দুঃখ হয়ে থাকে, ঠাকুরজিকে বারলে পাঠিয়ে তারপরে তোমার যা মুখে আসে তাই বলে আমাকে গাল দিও। তোমার দিব্যি করে বলছি মা, কথাটি কব না। মেয়ের সুতীক্ষ্ণ স্বরের মুখে মা বুঝিলেন, যুদ্ধ এভাবে আর অধিক দূর অগ্রসর হইলে তাহারই পরাজয় হইবে। কণ্ঠস্বর নরম করিয়া বলিলেন, সেখানে পাঠিয়ে দিলেই বা তারা ঘরে নেবে কেন? তোর চেয়ে আমি ঢের বেশি জানি ব্রজেশ্বরী, আর তারা ওর কেউ নয়। বৃন্দাবনের সঙ্গে কুসুমের কোনো সম্পর্ক নেই, মিথ্যে আশা দিয়ে ওকে তুই নাচিয়ে বেড়াস নে, বলিয়া তিনি প্রত্যুত্তর না শুনিয়া হন হন করিয়া চলিয়া গেলেন।
কুসুম শুষ্ক পাণ্ডুর মুখখানি উঁচু করিতেই ব্রজেশ্বরী জোর দিয়া বলিয়া উঠিল, মিথ্যে কথা বোন, মিথ্যে কথা। মা জেনে শুনে ইচ্ছে করে মিথ্যে কথা বলে গেলেন। আমি মেয়ে হয়ে তোমার কাছে স্বীকার করছি। আচ্ছা, এখনই আসছি আমি, বলিয়া কি ভাবিয়া ব্রজেশ্বরী দ্রুত পদে ঘর ছাড়িয়া চলিয়া গেল। অবস্থা ভালো হইলে যে বুদ্ধিও ভালো হয়, কুঞ্জনাথ তাহা স্বপ্রমাণ করিল। পত্নী ও ভগিনীর সংযুক্ত অনুরোধ ও আবেদন তাহাকে কর্তব্য বিচলিত করিল না। সে মাথা নাড়িয়া বলিল, সে হতে পারে না। মা না বললে আমি চরণকে এখানে আনতে পারি নে। ব্রজেশ্বরী কহিল, অন্তত একবার গিয়ে দেখে এসো তাঁরা কেমন আছেন। কুঞ্জনাথ চোখ কপালে তুলিয়া বলিল, বাপ রে, 10-20টা রোজ মরছে সেখানে। তবে কোনো লোক পাঠিয়ে দাও, খবর আনুক। ব্রজেশ্বরী কহিল, তা হতে পারে বটে, বলিয়া কুঞ্জ লোকের সন্ধানে বাহিরে চলিয়া গেল। পরদিন সকালে কুসুম স্নান করিয়া রন্ধনশালায় প্রবেশ করিতে যাইতেছিল। দাসী উঠান ঝাঁট দিতে দিতে বলিল, মা বারণ করলেন দিদি ঠাকুরন, আজ আর রান্নাঘরে ঢুকো না। কথাটা শুনিয়াই তাহার বুকের ভিতরটা কাঁপিয়া উঠিল। সেইখানেই থমকিয়া দাঁড়াইয়া সভয় বলিল, কেন? দাসী কহিল, সে তো জানি না দিদি, বলিয়া সে নিজের কাজে মন দিল। ফিরিয়া আসিয়া কুসুম অনেকক্ষণ নিজের ঘরে বসিয়া রহিল। অন্যদিন এই সময়টুকুর মধ্যে কতবার ব্রজেশ্বরী আসে যায়, কিন্তু আজ তাহার দেখা নাই। বাহির হইয়া একবার খুঁজিয়া আসিল, কিন্তু তাহার সাক্ষাৎ মিলিল না। সে মায়ের ঘরে লুকাইয়া বসিয়াছিল, কারণ এ ঘরে কুসুম আসে না, তাহা সে জানিত। প্রত্যহ উভয় একত্রে আহার করিত। আজ সে সময়েও যখন উত্তীর্ণ হইয়া গেল, তখন উদ্বেগ, আশঙ্কা, সংশয় আর সহ্য করিতে না পারিয়া সে আর একবার ব্রজেশ্বরীর সন্ধানে বাহিরে আসিতেছিল। মা সম্মুখে আসিয়া বলিলেন, আর দেরি করে কি হবে বাছা, যাও একটা ডুব দিয়ে এসো। এ বেলার মতো যা হোক মুখে দাও, তোমার দাদা ঠাকুর বাড়িতে মন জানতে গেছে। কুসুম মুখ তুলিয়া জিজ্ঞাসা করিতে গেল, কিন্তু মুখের মধ্যে জিহ্বা কাঠের মতো শক্ত হইয়া রহিল। তখন মা নিজেই একটু করুণ সুরে বলিলেন, ব্যাটার বউ যখন, তখন ব্যাটার মতোই অশৌচ মানতে হবে। যাই হোক, মাগি দোষে গুণে ভালো মানুষই ছিল। সেদিন আমার ব্রজেশ্বরীর সম্বন্ধ করতে এসে কত কথা। আজ 6 দিন হয়ে গেল বৃন্দাবনের মা মরেছে, তা সে যা হবার হয়েছে। এখন মহাপ্রভু ছেলেটিকে বাঁচিয়ে দিন। কি নাম বাছা তার? চরণ না? আহা, রাজপুত্তুর ছেলে। আজ সকালে তারও 2বার ভেদ বমি হয়েছে। কুসুম মুখ তুলিল না, কথা কহিল না, ধীরে ধীরে নিজের ঘরে গিয়া ঢুকিল। বেলা প্রায় 3টা বাজে। ব্রজেশ্বরী এ ঘর ও ঘর খুঁজিয়া কোথাও কুসুমের সন্ধান না পাইয়া দাসীকে জিজ্ঞাসা করিল, ঠাকুরজিকে তোরা কেউ দেখেছিস রে? দাসী কহিল, না দিদি, সেই সকালে দেখেছিলাম। পত্নীর কান্নার শব্দে কুঞ্জনাথ কাঁচা ঘুম ভাঙিয়া উঠিয়া বসিয়া বলিল, সে কি কথা, কোথায় গেল তবে সে? ব্রজেশ্বরী কাঁদিতে কাঁদিতে বলিল, জানি নে, আমি ঘর দৌড় পুকুর বাগান সমস্ত খুঁজেছি, কোথাও দেখতে পাচ্ছি না। চোখের জল ও পুকুরের উল্লেখে কুঞ্জ কাঁদিয়া উঠিল। তবে সে আর নেই, মার গঞ্জনা সইতে না পেরে নিশ্চয়ই সে ডুবে মরেছে, বলিয়া ছুটিয়া বাইরে যাইতেছিল। ব্রজেশ্বরী কোঁচার খুঁটি ধরিয়া ফেলিয়া বলিল, শোনো, অমন করে যেও না। আমি কিছু শুনতে চাই নে, বলিয়া এক টান মারিয়া নিজেকে ছিনাইয়া লইয়া কুঞ্জ পাগলের মতো দৌড়িয়া বাহির হইয়া গেল। মিনিট 10 পরে মেয়ে মানুষের মতো উচ্চেশ্বরে কাঁদিতে কাঁদিতে ফিরিয়া আসিয়া উঠানে দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিল, মা আমার বোনকে মেরে ফেলেছে, আর আমি থাকব না, আর এ বাড়ি ঢুকব না, ওরে কুসুম রে। তাহার শাশুড়ি কিছুই জানিতেন না। চিৎকারের শব্দে বাহিরে আসিয়া হতবুদ্ধি হইয়া গেলেন। তাহাকে দেখিতে পাইয়াই কুঞ্জ সেইখানে উপুর হইয়া পড়িয়া সজোরে মাথা খুঁড়িতে লাগিল। ওই রাক্ষসী আমার ছোট বোনটিকে খেয়েছে, ওরে কেন মরতে আমি এখানে এসেছিলুম রে, ওরে আমার কি হলো রে? ব্রজেশ্বরী কাছে আসিয়া তাহার হাত ধরিয়া টানিতেই সে তাহাকে ধাক্কা মারিয়া ফেলিয়া দিল। দূর হ, দূর হ, ছুসনি আমাকে।
ব্রজেশ্বরী উঠিয়া দাঁড়াইয়া এবার জোর করিয়া তাহাকে ঘরে লইয়া গিয়া বলিল, শুধু কাঁদলে আর চেঁচাইলেই কি বোনকে ফিরে পাবে? আমি বলছি সে কখনো ডুবে মরেনি। কুঞ্জ বিশ্বাস করিল না, একভাবেই কাঁদিতে লাগিল। এই বোনকে সে অনেক দুঃখ কষ্টে মানুষ করিয়াছে এবং যথার্থই তাহাকে প্রাণ তুল্য ভালোবাসিত। পূর্বে অনেকবার কুসুম রাগ করিয়া জলে ডোবার ভয় দেখাইয়াছে, এখন তাহার সমস্ত বুক ভরিয়া কোথাকার খানিকটা জল এবং তাহার অভিমানিনী ছোট বোনটির মৃতদেহ ভাসিয়া বেড়াইতে লাগিল। ব্রজেশ্বরী সস্নেহে স্বামীর চোখ মুছাইয়া দিয়া কহিল, তুমি স্থির হও, আমি নিশ্চয়ই বলছি সে মরেনি। কুঞ্জ সজল চক্ষে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। তাহার স্ত্রী আর একবার ভালো করিয়া আঁচল দিয়া চোখ মুছাইয়া বলিল, আমার নিশ্চয়ই বোধ হচ্ছে ঠাকুরজি লুকিয়ে বারলে চলে গেছেন। কুঞ্জ অবিশ্বাস করিয়া মাথা নাড়িয়া বলিল, না না, সেখানে সে যাবে না, চরণকে ছাড়া তাদের কাউকে সে দেখতে পারত না। ব্রজেশ্বরী কহিল, এটা তোমাদের পাহাড় পর্বত ভুল। আমি যেমন তোমাকে ভালোবাসি সেও তার স্বামীকে তেমনই ভালোবাসে। সে যাই হোক, চরণের জন্য তো সে যেতে পারে, কিন্তু সে তো বারলের পথ চেনে না। কুঞ্জ প্রশ্ন করিল। সেইটাই শুধু আমার ভয়, পাছে ভুল করে পৌঁছতে দেরি হয়, কিংবা পথে আর কোনো বিপদে পড়ে, নইলে বারল 7 সমুদ্র 13 নদীর পারে হলেও সে একদিন না একদিন জিজ্ঞেস করতে করতে গিয়ে উপস্থিত হবে। আমার কথা শোনো, তুমিও সেই পথ ধরে যাও। যদি পথে দেখা পাও, সঙ্গে করে নিয়ে গিয়ে তার স্বামীর হাতে তাকে সঁপে দিয়ে ফিরে এসো। চললুম বলিয়া কুঞ্জ উঠিয়া দাঁড়াইল। আজ তাহার চকচকে বিলাতি জুতা, বহুমূল্য রেশমের চাদর এবং গগনস্পর্শী বিরাট চাল শ্বশুর বাড়িতেই পড়িয়া রহিল। পোড়ারমুখীর কুশির শোকে জমিদার কুঞ্জনাথবাবু ফেরিওয়ালা কুঞ্জ বোষ্টমের সাজে খালি পায়ে খালি গায়ে পাগলের মতো দ্রুত পদে পথে বাহির হইয়া গেল। ইতি 13 পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।